প্রিয় বাংলাদেশ, আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা কে কোথা থেকে দেখছেন দয়া করে একটু জানাবেন, আমার কথা শোনা যায় কিনা, আমার কথা বোঝা যায় কিনা। যেই যুক্ত হবেন একটু জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমার কথা বোঝা যাচ্ছে কিনা। আমি মূল কথায় চলে যাব এবং আজকে একেবারেই অল্প সময়ে কথা বলবো। আমাদের দীর্ঘ প্রতীক্ষার পর, আন্দোলন সংগ্রামের পর, আমরা যদি আন্দোলন সংগ্রামের হিসাবটা করি তাহলে সেটা 16 বছরের আন্দোলন সংগ্রাম। আর খুনের রাজনীতি, গুমের রাজনীতি শেখ হাসিনা নিজে হাতে শুরু করে, সেটা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে। সেটা শুরু হয় আমাদের সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করে। সেই হত্যাকাণ্ডের একটা তদন্ত রিপোর্ট আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে দিতে দেখেছি। কিন্তু ঠিক সেই সময়ে শাপলা চত্বরের কথাটা বারবার বলা হলেও আসলে আমার মনে হয় আপনাদের স্মরণ থাকার কথা যে শাপলা চত্বরের যে হত্যাকাণ্ডের এই ব্যাপারটাতে সরকার বারবার একটা লিস্ট চাচ্ছিল যে কোন মাদ্রাসা থেকে, কোন এলাকা থেকে, কোন কোন জায়গা থেকে এতগুলো মানুষ শহীদ হলো তার একটা লিস্ট চাচ্ছিল। সেটা হয়তো দিতে পারে নাই, কওমি অঙ্গন থেকে এরকম একটা লিস্ট দিতে পারে নাই। আমরা ঈদের পরে আসলে কওমি অঙ্গন থেকে, কওমি আলেমদের যারা নেতৃত্ব স্থানীয় আছেন তাদের কাছ থেকে আসলে আমরা জানতে চাইব যে আসলে শাপলা চত্বরের হত্যাকাণ্ডটা কি হয়েছিল। এই কথাটা কেন বললাম? কারণ 16 বছর পরে যখন আমাদের কোটা আন্দোলন থেকে শুরু করে আমরা ফ্যাসিস্টের পতন পর্যন্ত যে আন্দোলনটা হলো, হাজারো মানুষ রক্ত ঝরালো, হাত পা পঙ্গুত্ব বরণ করলো। 1400-র উপরে, প্রায় 1600, যেহেতু ওখানে অনেক মানুষকেই মানে বেওয়ারিশ করে যাদের পরিচয় লুকিয়ে কবর দেওয়া হয়েছিল তাদের হিসাবটা এখনো আমরা পাই নাই। এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে আমাদের টোটাল হিসাব যেটা, সেটা হলো আমরা পেয়েছি মাত্র ছয়জন সংসদ সদস্য। এর বেশি আমরা আসলে প্রাপ্য কি আছে সেটা বেশি বলতে পারবো না। তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টা করতেছিলেন যে ভারতের বিপক্ষে দাঁড়িয়ে কিভাবে চোখ রাঙিয়ে, ভারতের চোখে চোখ রেখে কিভাবে কথা বলা যায়, কিভাবে তাদেরকে পাশ কাটিয়ে আমেরিকার বলয়কে কাজে লাগিয়ে সামনের দিনগুলোতে চলা যায়। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেকগুলো চুক্তি যেগুলো আসলে সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে গিয়ে দাঁড়ায়। ঠিক ওই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই সময়ে আমাদের গণ অভ্যুত্থান থেকে উঠে আসা ছাত্ররা বিচ্ছিন্ন হয়ে গিয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে জড়িয়ে পড়ে। অনেক আন্দোলন সংগ্রাম, একদম 2000-এর উপরের আন্দোলন সংগ্রামে জড়িয়ে পড়ে, ছোট বড় দিয়ে। এই আন্দোলন সংগ্রামের ভিতর অনেকগুলোই ছিল যেগুলো অন্যায্য। এই যে অন্যায্য আন্দোলনগুলো যারা করেছে তারা কি করেছে, সর্বশেষ এসে দেখলাম যে এদের নামের পাশে দেশের জন্য এরা আন্দোলন করে নাই, বরং এদেরকে আসলে যে পিছন থেকে যারা সহযোগিতা করেছে তাদের নাম এখন বলতে গেলে, তাদের সংস্থার কথা বলতে গেলে আপনারা বিশ্বাসই করবেন না যে কাদের ইন্ধনে তারা এই আন্দোলনগুলো করেছিল। আমাদের দেশের কোনো লাভ হয় নাই, ওই আন্দোলন সংগ্রামে কোনো লাভ হয় নাই। যেমন আমরা এই সংসদ যখন বসলো, আপনারা জানেন যে এই সংসদে জনরায়কে উপেক্ষা করে সংসদ বসেছে। আমাদের যে গণ আকাঙ্ক্ষাটা ছিল, আমরা যে ভোটটা দিয়েছিলাম হ্যাঁ পক্ষে, সেটার কোনো কথা না বলেই সরাসরি কথাই চলে গেল যে আমরা ফ্যাসিস্টের দোসর যে আছেন মাননীয় রাষ্ট্রপতি মহোদয় শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ চাই। আপনারা দেখেছেন নিশ্চয়ই, এবং এটা সংসদের বাইরেও দেখলাম যে গণ অভ্যুত্থান থেকে উঠে আসা কয়েকজন নেতারা তারা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বসে গেছে। আপনি চিন্তা করতে পারেন যে কতটা মেধাহীন আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী এই প্রজন্মটা, যেখানে সংসদ অবৈধ অবৈধ অবৈধ। এই সংসদে যতদিন না আপনার গণ অভ্যুত্থানের যে আদেশটা আছে এই আদেশটা সংসদে বাস্তবায়ন না করা হচ্ছে,
আমরা যতদিন না পর্যন্ত এটার বাস্তবায়ন দেখতে পারতেছি, সংসদে উচ্চকক্ষ বিশিষ্ট সংসদ না হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু এই সংসদে যারাই যাবে এই সংসদ অবৈধ হিসেবেই থাকবে। এই সরকারকে, বিরোধী দলকে কোনোভাবেই আপনি আইনি বৈধতা দিতে পারবেন না। দেখেন, অবৈধ কিছু সাংসদ নির্বাচিত হয়ে যায়, সেই সংসদে বসেই অবৈধ সংসদ বলতেছে যে রাষ্ট্রপতি নাকি অবৈধ। হ্যাঁ, রাষ্ট্রপতি তো অবৈধ। যখন রাষ্ট্রপতি কাছে আপনারা যারা ছিলেন, বিশেষ করে উপদেষ্টা পরিষদে, আপনারা তো অনেকেই দেখলাম যে তার কাছেই কোনো না কোনোভাবে আপনারা শপথ নিয়ে উপদেষ্টা হলেন। এরপরে দেখলাম বেশ কিছু মানুষ ওই আপনার রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, এবং সে আন্দোলনটা কোনোভাবেই সফল করা গেল না। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে আন্দোলনকে ব্যাহত করার জন্য আপনার আন্দোলন থেকে উঠে আসা নেতৃবৃন্দ কিভাবে তাদেরকে করছে। এটা কেন করা হয়েছিল? যেন রাষ্ট্রপতিকে রেখেই সংসদে যাওয়া যায়, এবং এই সংসদে গিয়ে যেন আমরা একটা আন্দোলনের পথ খুঁজে পাই, বিএনপির উপর যেন যথেষ্ট প্রেশার ক্রিয়েট করা যায়, এবং এই রকম বেশ কিছু ইস্যু এই সরকারের ঘাড়ের উপর চড়াই দেওয়া যায়। আপনারা আমার থেকে ভালো জানবেন যে যখন একটা সরকার বাংলাদেশে ক্ষমতায় থাকে, তারা দেশটাকে এমনভাবে ভেঙে চুরে, একদম বাইরে থেকে ভিতর থেকে এমনভাবে ভেঙে চুরে দেওয়ার চেষ্টা করে যেন পরবর্তী সরকার কোনো না কোনোভাবে এসে এই দেশটাকে আর চালাতে না পারে। শেখ হাসিনা দেশের থেকে এই পরিমাণ অর্থ লুপাট করে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় অন্য কেউ হলে এই সরকার হোঁচট খেয়ে পড়ে যেত, কোনোভাবেই এই দেশটাকে আর রান করানো সম্ভব ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আবার কি করলেন? বাইরে থেকে অর্থ ধার করে এনে বাংলাদেশের দায় দেনা মেটালেন, সেই সাথে সাথে একটা রিজার্ভ দাঁড় করিয়ে গেলেন। কিন্তু কিছু কিছু ইস্যু এই সরকারের সামনে দাঁড় করিয়ে গেলেন যেন এই ইস্যুগুলো নিয়ে নতুন প্রজন্ম রাস্তায় নেমে আবারও রক্তাক্ত করে এবং এই সরকারটাকে ফেলে দেওয়া যায়। তার ভিতর অন্যতম হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পুর এই যে এটা ওনার এই বিষয়টা। কোনো না কোনোভাবে আমরা যদি চাইতাম, প্রথম থেকে যদি চাইতাম যে হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচারটা চাই এবং আন্তর্জাতিকভাবেই চাই, আমি এই কথাটা বারবার বলে আসতেছিলাম, তাহলে ওই সরকারের যথেষ্ট সদিচ্ছা ছিল হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচার করার জন্য। কিন্তু যখনই দেখা গেল যে নির্বাচনের সময়টা ঘনিয়ে আসতেছে, এক সপ্তাহ আগে ইনকিলাব মঞ্চের মনে পড়লো যে না, আমাদের তো আসলে আন্তর্জাতিক আদালতে যাওয়া দরকার, এক সপ্তাহ আগে। অথচ এর মাঝেই অনেকবার আন্দোলন থেকে সরে যাওয়া হয়েছে, বারবার সরে যাওয়া হয়েছে, এবং হাদি হত্যার বিচার নিয়ে যারা আন্দোলনের জন্য যাইতে গেছে তাদেরকে বলা হয়েছে এরা কিন্তু আমাদের লোক না। পুলিশের উচ্চ পর্যায়ে বলে দেওয়া হয়েছে বারবার যে এরা কিন্তু আমাদের লোক না, আর এরা যদি আন্দোলন করে যদি কোনো রকম কোনো জনবিশৃঙ্খলার ব্যাঘাত ঘটায়, কোনো রকম বিশৃঙ্খল তৈরি করে, তাইলে কিন্তু দায়ভারটা আমাদের না। উল্টো কি করছে, পুলিশ এসে বারবার প্রেশার ক্রিয়েট করছে ইনকিলাব মঞ্চের বাইরে যারা আছেন, ইনকিলাব মঞ্চের কথা বলে আপনারা এখানে আন্দোলন করতে পারবেন না। যাতে কি হয় যে পরবর্তী সরকার আসলে যেন হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচারের ব্যাপারটা নিয়ে এই সরকারের উপর প্রেশার ক্রিয়েট করা যায়। হাদি ভাই নিজেই একটা মহাবিপ্লবের নাম। হাদি ভাইকে সামনে রেখে যেন সরকারের পতন, এই যে বিভিন্ন মেকানিজম করে পরবর্তী সরকারকে ফেলে দেওয়ার যে একটা চিন্তা ভাবনা, এটা আমাদের সব সময় ছিল, গত 50 বছরের ছিল। এখনো নতুন বন্দোবস্তের রাজনীতিতে এটা একেবারে সব থেকে বড় এস্টাবলিশমেন্ট হচ্ছে যে আমি সরকারে থাকাকালীন সময় এমন কিছু করে যাব যেন পরবর্তী সরকার এসে আর সরকারটা রান করতে না পারে। আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে কি হলো, আমরা এই যে ভোটের আয়োজন করে অনেক কিছু আয়োজন করে কিছু এমপি মন্ত্রী বানালাম, আমাদের সব থেকে বড় প্রাপ্তিটা হলো এখন যে আমরা ওই স্বৈরাচার মুক্ত, স্বৈরাচারের দোসর মুক্ত একটা সংসদ পেলাম। এই সংসদের সর্বোচ্চ প্রাপ্তি হচ্ছে শেখ হাসিনা নাই, স্বাধীনতার সপক্ষের শক্তি নাই, আছে কারা? যাদেরকে আমরা এতদিন ধরে রাজাকার হিসেবে চিনতাম এবং রাজাকারের সহযোগী হিসেবে বিএনপিকে চিনতাম, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হিসেবে চিনতাম, তাদেরকে আমরা সংসদে পেয়ে গেছি। এটা সম্ভবত আমাদের সব থেকে বড় প্রাপ্তি। এখন চিন্তা করেন কেন এই, আপনি দেখেন, আপনাকে একটু বিশ্ব মঞ্চের দিকে যদি তাকান, ক্ষমতা পাওয়াটাই আপনার সব থেকে বড় প্রাপ্তি না? যদি তাই হতো, এই যে আপনি কখনোই বাংলাদেশে বিশ্বের সব থেকে বড় ক্ষমতাবান আমেরিকার এখন দশাটা দেখতেছেন। কারণ কি, আমেরিকার মানুষ মনে করছে আমাদেরকে আরো গ্রেট হওয়া দরকার,
একজন খেপাটে প্রধানমন্ত্রী, সেখানে তারা ভোট দিয়ে বানাইছে। তাতে কি হচ্ছে, বারবার বিশ্বের সামনে এই ব্যক্তিটাকে, আমেরিকাকে নিচু করে ফেলতেছে, আমেরিকার ধ্বংস করে ছাড়তেছে। বেনিয়ামিন নেতানিয়াহু দেখেন, আমরা জানতাম যে এরা সারা বিশ্বের শক্তিশালী, এখন কি হচ্ছে, সারা বিশ্বের মানুষ তাদেরকে গালি দিচ্ছে। আপনি নরেন্দ্র মোদীকে দেখেন, সামান্য একজন চায়ের দোকানদারকে এনে বিশ্বের তৃতীয় শক্তিধর একটা রাষ্ট্রের মানুষ যখন মনে করলো যে তাকে প্রধানমন্ত্রী করা দরকার, সে কি করতেছে, ধর্মকে ব্যবহার করে তার রাষ্ট্রটাকে পরিচালনা করার চেষ্টা করে। কারণ তার ভিতর তার মেধা ওরকম কোনো কিছু নাই। মেধা বলতে, এই যে তিনজনের নাম বললাম, আপনি দেখেন এদের মেধা বলতে কিছু নাই। এদের আছে শুধু কিছু কোয়ালিটি, যে কোয়ালিটিটাকে দিয়ে যে মেকানিজমটাকে নিজের দেশটাকে ধ্বংস করা যায়। এখন আপনি ভ্লাদিমির পুতিনকে দেখেন তো, বিশ্বমানের নেতা। আপনি চায়নার শি জিনপিংকে দেখেন, আপনি ইরানের প্রয়াত প্রেসিডেন্টকে দেখেন। আপনাদেরকে এই কথাগুলো কেন বলতেছি, আমরা এখনো এমন কিছু মানুষকে সংসদে নিয়ে যাচ্ছি যারা ঋণখেলাফি, যারা দখলদার, যারা চাঁদাবাজ, যারা বাংলাদেশের থেকেও তাদের সেকেন্ড হোম আছে, এদেরকে সংসদে নিয়ে গেছে। আমাদের সব থেকে বড় প্রাপ্তি হলো, আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি বলে যাদেরকে জানতাম, স্বাধীনতার ধারে কাছেও তারা ছিল না। আপনার শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ধারে কাছে ছিল না, এবং আওয়ামী লীগ তৎকালীন সময়ে আপনার কলকাতায় যে পালিয়েছিল পুরো যুদ্ধের সময়টা, তারা নাকি স্বাধীনতার সপক্ষের শক্তি। যারা এই স্বাধীনতা করে গেছে, তাদের ভিতর মেধা ছিল না। তারা কি করতো, ভারতের প্রেসক্রিপশন নিয়ে আমাদের দেশটা চালানোর চেষ্টা করতো। এর জন্য এমন একটা সময় আসলো যে অল্প কিছুদিনের ভিতর এই যে আমাদের প্রজন্মটা বুঝে গেল যে না, স্বাধীনতা আসলে আমাদের ছিল না, স্বাধীনতাটা ছিল ভারতের। আমার কথা বিশ্বাস হচ্ছে না? দেখবেন যে আমাদের স্বাধীনতার দিবসটা ভারতের খুব ঘটা করে একদম সরকারিভাবে পালন করা হয়। তার মানে আমাদের দেশের 9 মাসের যুদ্ধ এবং ভারতের শেষে এসে মাত্র 15 দিনে, 12 থেকে 15 দিনের যে সহযোগিতাটা, এই সহযোগিতা করে ভারত তাদের নিজেদের মতো করে স্বাধীনতা দিবস পালন করে। আপনি খোঁজ নিয়ে দেখবেন। এই জন্য যারা সংসদে গেলেন, আগামী যে অধিবেশনটা বসবে, আপনাদের একদম পায়ে ধরে রিকোয়েস্ট করব, হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করব, আপনারা কোনোভাবেই ওই সংসদের চেয়ারে বসতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনারা সরকারি দল এবং বিরোধী দল মিলে আপনারা হ্যাঁ ভোটের বাস্তবায়নটা না করতেছেন। প্রয়োজনে দাঁড়িয়ে থাকবেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, ওয়াকআউট করবেন, তারপরেও সংসদে বসার রাইটস আপনাদের নাই। এখন আপনারা জনগণকে কি বোঝাচ্ছেন যে আমরা তো এটা চাই, আমরা সেটা চাই, অথচ যে সেই সরকার আপনারা কিভাবে কোন আইনের ভিত্তিতে গিয়ে সংসদে বসতেছেন সেটাই আমাদেরকে এখনো ক্লিয়ার করলেন না। আমার মনে হয় কথাগুলো বোঝাতে পেরেছি। আর সর্বশেষ একটা কথা বলি, আপনার নেতা নির্বাচনে যদি কোনো রকম কোনো ভুল হয়ে যায়, ওই ভুলগুলো সারা জীবন আপনাকে এবং পরকালেও আপনাকে তার কোনো না কোনো ভাবে তার পাপের যে অংশগুলো আপনার আমলনামায় আসতে থাকবে। কারণ আপনি তো নেতা নির্বাচন করে ফেলেছেন। আমি বারবার নিষেধ করেছিলাম একটা বিষয়, আপনাদের খারাপ লাগবে হয়তো। আমি নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইকে বিভিন্ন মাধ্যমে বারবার নিষেধ করেছি, ভাই এটা রাজনীতির মাঠ, এই রাজনীতির মাঠ লং রেঞ্জের মাঠ। আপনি দীর্ঘদিন আপনাকে টিকে থাকতে হবে। টিকে থাকতে হলে কি করতে হবে, আপনাকে রাজনৈতিক শিষ্টাচারের বাইরে যাওয়া যাবে না। আপনি দেখবেন যে এই যে অনেকেই নতুন নতুন সংসদে গেছে, দেখবেন যে তারা মনে করতেছে সংসদে যাওয়াটাই মনে হয় শেষ ডেস্টিনেশন, একদম লাস্ট ডেস্টিনেশন। এদের ভিতর অনেকেই দেখবেন যে দল থেকে বহিষ্কার হয়েছে, বিভিন্ন অপকর্মের কারণে তারা আর সংসদে যাইতে পারতেছে না, মামলা মোকদ্দমা হয়ে যাবে। আবার দেখবেন সিনিয়রদের ভিতরে অনেকেই অসুস্থ হয়ে যাবেন, অনেকেই মারা যাবেন, অনেকেই তার মেয়াদটা শেষ করতে পারবেন না। অথচ দেখেন তাদেরকে নিয়েই আমরা স্বপ্ন দেখি, তাদেরকে নিয়েই আমরা আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। আপনাদেরকে শুধু একটা কথা বলবো, যারা আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের ব্যাপারে 2-4টা গালিগালাজ দিচ্ছে, অনেক কোনো টার্গেটেড ব্যক্তিকে উপহাস করতেছে, আপনারা এইগুলো থেকে বের হয়ে আসেন। ওই যে ঢাকা 8 আসনটা, আমি এখনো মনে করি যে ওই আসনটা ছিল আমাদের শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের কাছাকাছি কোনো ব্যক্তি কিংবা তার আদর্শের বহির্ভূত কোনো ব্যক্তিকে আমরা ঢাকা 8 আসনে মানব না। আপনি যতই হাদী ভাইকে বিক্রি করে ফেলেন, হাদী ভাইয়ের কবরের মাটি ব্যাগে করে নিয়ে রাজনীতি করতে চান, আমরা সেটা মানব না। হাদী ভাই কখনোই শুনি নাই যে কোনো ব্যক্তিকে টার্গেট করে, এমনকি সে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের যারা কোনো দোষ করে নাই, যারা কোনো রকম কোনো অন্যায় করে নাই, তাদের সাথেও তিনি কোনো না কোনোভাবে
ইনসাফ করতে চাইতেন। অথচ আপনার নেতা কি করতেছে, যে কোনো টার্গেটেড একটা ব্যক্তিকে সারা বাংলাদেশের সামনে দেখেন, যখন কোনো ব্যক্তিকে আপনি দোষারোপ করবেন তার বিরুদ্ধে আপনি অবশ্যই অবশ্যই প্রমাণিত বক্তব্য নিয়ে আসবেন, যে আপনার কাছে এই ব্যাপারের প্রমাণ আছে, আপনি এই ব্যাপারটা আপনি করতে পারেন, প্রমাণ করতে পারেন। আপনার ছাগল চুরি করছিলেন, সেটা প্রমাণ করা যাবে? আপনি ডার্বি খান, সেটা প্রমাণ করা যাবে? যাবে না। এগুলো ফালতু কথা। যেই ব্যাপারটা প্রমাণ করা যাচ্ছে না, রাজনীতির মাঠে থেকে সেই কথাটা আপনি বলতে পারবেন না, কোনোভাবেই বলতে পারবেন না। সর্বশেষ একটা কথা বলি, এই যে জামাত ইসলামের যে উত্থানটা, এই উত্থানটা হওয়ারই ছিল কারণ তারা আদর্শে ছিল, এবং এই জামাত ইসলামকে আদর্শে থেকেই ওনাদেরকে হয়তো আরো 5টা বছর সময় দিতে হবে, 2 থেকে 5 বছর সময় দিতে হবে। ওনারা বিরোধী দলে থেকে প্র্যাকটিস করতেছেন যে আসলে আগামীর বাংলাদেশটা ওনারা চালাতে পারবেন কিনা, কারণ এর আগে তো ওনারা সংসদে ওইভাবে যান নাই। সর্বোচ্চ 17 জন গিয়েছিল, এবং যারা গিয়েছিল তাদের প্রথম সারির সবাইকেই প্রায় ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। আমরা আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখি, কিন্তু আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখতে গিয়ে আমরা আর তেলবাজি করতে চাই না। যদি তারেক রহমান সাহেব যদি কোনো না কোনোভাবে ভুল করে বসেন, আমরা তারও সমালোচনা করতে চাই, কিংবা সে যদি ভালো কিছু করে থাকে, আমরা তার আলোচনাটা, আমরা তার প্রশংসাটা করতে চাই। আমরা কারোর পক্ষে গিয়ে কারোর বিপক্ষে গিয়ে অন্যায়ভাবে কাউকে প্রেশার ক্রিয়েট করতে চাই না। আমাদের যতক্ষণ না পর্যন্ত জুলাই অভ্যুত্থানের যে চাওয়াটা সেটা সংসদে পাশ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাষ্ট্রপতিকে নিয়ে আর কোনো কথাই বলবো না। রাষ্ট্রপতি একই দোষ করছে, আপনিও তো দোষী। আপনি সংসদে গেছেন না, আপনি যে সংসদে বসছেন, তো আপনি যখনই সংসদে বসছেন আপনি অপরাধী। আপনি ওই সংসদে বসবেন যখনই উচ্চকক্ষ বিশিষ্ট সংসদ হবে, না হলে আপনি রাষ্ট্রপতিকে নিয়ে কোনো কথাই বলতে পারবেন। হ্যাঁ, যখন আমাদের জুলাই সনদটা বাস্তবায়ন হয়ে যাবে, ঠিক তখনই আমরা আন্দোলনে নামবো, এবং আন্দোলনে নামাও লাগবে না, সাথে সাথে রাষ্ট্রপতির ওখান থেকে অপসারণ করা আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। এরা এখন সংসদ থেকে তিনি বাতিল হয়ে যাবেন, যদি না হয় আমরা রাস্তায় নেমে যাব। এই জন্য আপনাদেরকে বলি, পরের সরকার ফেলে দেওয়ার যতগুলো আপনার করা আছে, ছক আঁকা আছে, যতগুলো ম্যাটেরিয়াল দাঁড় করানো আছে, যতগুলো গত সরকার করে গেছে, আমাদের এগুলোতে পা না দেওয়া সব থেকে ভালো বুদ্ধিমানের কাজ হবে। আমরা সরকার ফেলে দিতে চাই না, আমরা চাই যে এই সরকার কতটা ভালো করতে পারে। যদি ভালো করতে না পারে, সরকার নিজে থেকেই পড়ে যাবে। আমাদের আন্দোলন সংগ্রাম খুব ভালো, আমি খুব আন্দোলনের একদম কোনো না কোনোভাবে চরম আন্দোলনকারী, আমরা চরম বিপ্লবী। একদম গত 16 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই সময় আমরা তো খুব আন্দোলন করে ফেললাম। এখন আপনি একটু আন্দোলনে নামেন তো দেখি, কারা কারা আন্দোলন করতেছিল একটু যাইতে বলেন তো দেখি। একদিন মার খেলে দ্বিতীয় দিন খুঁজে পাওয়া যাবে না। কারণ কি, আপনারা আন্দোলনটা কার আদেশে করেছিলেন, আপনাদের পিছনে কে কে আপনাদের এই আন্দোলনে সহযোগিতা করতেছিল, এবং জুলাইকে মাটির সাথে মিশিয়ে দিয়ে আপনাদেরকে বিয়াদব প্রমাণ করে আওয়ামী লীগকে ফিরায় আনার একটা চেষ্টা করতেছিল। আগের আমলেই তো ভালো ছিল, শেখ হাসিনার আমলেই তো ভালো ছিলাম, আগেই তো ভালো ছিলাম, এই কথাগুলো দাঁড় করানোর পিছনে এবং আপনাদেরকে আন্দোলনে উস্কে দেওয়ার পিছনে যারা কাজ করতেছিল, একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন যে আপনারা কি করেছেন গত 2টা বছরে, আন্দোলনের নামে কি করেছেন। এই জন্য দেশের যদি ভালো চান, দেশের যদি মঙ্গল চান, সংসদ আছে, যেখানে সংসদ আছে সেখানে সংসদেই এটার পুরোপুরি বাস্তবায়নটা হোক। যদি সংসদ কখনো না পারে, আমরা যদি মনে করি সংসদের ব্যক্তিবর্গ আমাদের বাইরে গিয়ে, আমাদের দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো না কোনোভাবে আমাদের দেশের সার্বভৌমত্ব নষ্ট করতেছে, অবশ্যই আমরা রাস্তায় নেমে যাব, কাউকে ডাকা লাগবে না। ঈদের পরে আমরা দুটো জিনিস চাইব, যে আগামী অধিবেশনেই যেন আমাদের যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষাটা আছে, জুলাই সনদটা বাস্তবায়ন করা হয়, এবং ঈদের পরেই প্রথম সপ্তাহে অথবা 15 দিনের ভিতর আমরা চাইব শাপলা চত্বরে যে হত্যাকাণ্ডটা হয়েছিল তার একটা লিস্ট যেন আমাদেরকে কওমি অঙ্গনের যারা নেতৃত্ব আছে তারা যেন আমাদেরকে দিয়ে দেয়, অথবা সরকারকে দিয়ে দেয়। আমরা সমস্ত সিঙ্গেল থেকে গণহত্যার প্রত্যেকটা হত্যার বিচার চাই। সব হত্যার বিচার হচ্ছে, শুধু শাপলা গণহত্যার বিচারটা হবে না, এটা আমরা চাই না। আমরা চাই যেন কোনো না কোনোভাবে আমাদের হাতে ওই লিস্টটা তুলে দেওয়া হয়, এবং সরকার যেন ওই ব্যাপারে পরিপূর্ণ ব্যবস্থা নেয়। সারাদিন রোজা রাখছিলেন অনেকেই, কষ্ট করেছেন। ভাই হাদি ভাইয়ের বিচার কই? হাদি ভাইয়ের বিচার হবে, যারা বিচারটা চায় তারা আসলে কিভাবে চায় সেটাও আপনাকে দেখতে হবে।
হাদি ভাইয়ের বিচার তো সবাই মুখে মুখে চাইছিল, আসলে কার্যকরী ভূমিকা কয়জনে রাখছিল বলেন? আপনি একটা উত্তর আমার দেন তো, যে হাদি ভাইয়ের হত্যার চাওয়াটা আর কার্যকরী ভূমিকা রাখাটার ভিতর পার্থক্য ছিল তো। হাদি ভাইয়ের এই হত্যাকাণ্ডের এই পুরো ব্যাপারটা ধাক্কাইতে ধাক্কাইতে একদম এই বিএনপি সরকারের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, কারণ জানতো, ওই সরকার জানতো যে কোনো না কোনোভাবে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে এবং হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের এই ব্যাপারটা নিয়ে বিএনপি সরকারকে এমনভাবে একটা চাপ দেবো যেন এই সরকারটা পড়ে যায়। তার মানে বোঝা গেল মিছিল মিটিং খুব হয়েছে, হাদি ভাইয়ের হত্যার বিচারটাও চাওয়া হয়েছে, কিন্তু কার্যকরী ভূমিকা যাদের রাখার দরকার ছিল তারা কার্যকরী ভূমিকা রাখতে পারে নাই। এবং এভাবে যদি কার্যকরী ভূমিকার বাইরে গিয়ে কোনো সংস্থা মনে করে যে এটাকে নিয়ে সরকার ফেলে দিব, এটাকে নিয়ে এই করব সেই করব, আমরা তার বিপক্ষে দাঁড়িয়ে হাদি ভাইয়ের বিচার কার্যকর করার জন্য আমরা কার্যকরী ভূমিকা রাখবো। এর জন্য আমাদেরকে কে কি বলবে, কে দালাল বলবে, কে দেশদ্রোহী বলবে, এগুলো আমাদের দেখার দরকার নেই। আমরা শুধু চাই প্রকৃত অর্থেই হাদি ভাইয়ের খুনের পিছনের যে মাস্টার মাইন্ডগুলো ছিল তাদেরকে যেন সামনে নিয়ে আসা হয়, সে যেই হোক, তাদেরকে সামনে নিয়ে আসা হলে প্রকৃত খুনের বিচারটা হবে। এখন আমি প্রেশার দিব, খুব বেশি প্রেশার ক্রিয়েট করবো, দেখা যাবে যে অমুক শুট করছে, তার পরিবারের দুইজনকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে, কারণ সরকারের তো গা বাঁচানো দরকার, কিংবা তারা ওই জানতোই না যে আসলে ওখানে কি হয়েছে। ওই মোটর সাইকেলওয়ালা যে ই করছে তাকে আপনি বিচারের আওতায় নিয়ে আসলেন, তাকে আপনি ফাঁসি দিলেন না। আমরা এরকম চাই না, আমরা কোনোভাবেই চাই না যে নিরপরাধ ব্যক্তিটা এখানে এসে জড়িয়ে যাক। আমরা চাই হাদি ভাইয়ের হত্যার পিছনের মূল কলকাঠি যে নেড়েছে, ওই কলকাঠি যে নেড়েছে, অর্থায়ন যারা করেছে তাদের বিচারটা হোক, একটু সময় লাগুক, সমস্যা নাই। এটা একদম এই বাংলাদেশটা বিচারহীনতার বাংলাদেশ। আমরা কখনোই চাইবো না যে এই বিচারহীনতার বাংলাদেশে একদিনে আমি সুবিচার চাইতে। আমাদের একটু সময় লাগবে, আমাদের একটু আরেকটু ধৈর্য ধরতে হবে। আমাদেরকে এইটা বুঝতে হবে, যারা হাদি ভাইয়ের হত্যার বিচারটা চায় তারা সঠিক পথে প্রেশার ক্রিয়েট করতে পারছে কিনা। যদি না পেরে থাকে আমাদেরকে রাস্তায় নামতে হবে। তার আগে আমরা দেখতে চাইব যে আন্তর্জাতিক আদালতের যে তদন্ত কমিটিতে সেটা আমরা কত তাড়াতাড়ি এটা সামনে নিয়ে আসতে পারতেছি, তাইলে আমরা বিচারটা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনগুলোতে, রোজা রমজানের দিনগুলোতে আপনারা সবাই রোজাগুলো রাখবেন। লাইলাতুল কদর পেয়ে গেলেও পেয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক। সবাই সবার জন্য দোয়া করব। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।